বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দিয়েছে টি-20 সিরিজটায়। তবে শেষ ম্যাচটা খুব একটা সুখকর অভিজ্ঞতায় শেষ হয়নি। ৭৪ রানের বড় একটা পরাজয়ের পর নেমে এসেছিল বৃষ্টি, এবং সেই বৃষ্টির মধ্যেও বাংলাদেশ ট্রফিটা কিন্তু হাতে তুলে নিয়েছে হাসি মুখে। পরাজয়ের গ্লানিটা খুব সহজেই ভুলতে পেরেছে বাংলাদেশ, কারণ আগের দুটো ম্যাচ বাংলাদেশ কনভিনসিংলি পাকিস্তানকে হারিয়ে দিতে সক্ষম হয়েছিল। একবার আগে ব্যাট করে, একবার পরে ব্যাট করে, দুইবারই বাংলাদেশ পাকিস্তানকে ডমিনেট করেছে। তবে শেষ যে টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচটা ছিল, সেখানে আরও একটু হলেই পরাজয়ের একটা লজ্জা বাংলাদেশকে ফেস করতে হতো। তাদের টি-20 ইতিহাসের সবচেয়ে সর্বনিম্ন স্কোরটায় বাংলাদেশ অল আউট হয়ে যেতে পারত, এবং সেই জায়গাটা থেকে বাংলাদেশকে উদ্ধার করে দিয়েছেন সাইফুদ্দিন একটা অলরাউন্ড পারফরমেন্সে। আজকে কথা বলবো সাইফুদ্দিনের ওভারঅল ইম্প্যাক্টের ব্যাপারে, এবং সাইফুদ্দিন তানজিম সাকিবের মধ্যে যে লড়াইটা চলছে এই মুহূর্তে, সেই লড়াইটায় আসলে কে এগিয়ে রয়েছেন, এবং বাংলাদেশের স্কোয়াডে দুজনই কি জায়গা ডিজার্ভ করেন, নাকি সাইফুদ্দিন বা তানজিম সাকিবের যে কোনো একজনকেই বাংলাদেশ সামনে এগিয়ে নিয়ে যাবে। মোহাম্মদ সাইফুদ্দিন অনূর্ধ্ব-19 2016 ব্যাচের একজন ক্রিকেটার। মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তদের পাশাপাশি মোহাম্মদ সাইফুদ্দিন তিনিও খুব জলদি বাংলাদেশের সিনিয়র টিমে ঢুকে পড়েছিলেন 2017-18 এই সময়টাতে। এবং 2019-এর বিশ্বকাপে মোহাম্মদ সাইফুদ্দিন মুস্তাফিজুর রহমানকে সাথে নিয়ে একটা দারুণ বোলিং পার্টনারশিপ গড়ে তোলেন। বেশ কিছু উইকেট তিনি সেই ওয়ার্ল্ড কাপে তুলে নেন, এবং ব্যাট হাতেও ইন্ডিয়ার বিরুদ্ধে একটা দুর্দান্ত ইনিংস খেলেন। বাংলাদেশ স্বপ্ন দেখা শুরু করে একজন পেস বোলিং অলরাউন্ডারকে তারা হয়তো পেতে চলেছে। তবে সেই পথ পরিক্রমায় সাইফুদ্দিনকে ইনজুরি এসে ব্যাঘাত ঘটিয়ে দেয়, এবং সেই সাথে তার অফ ফর্ম, তার ফিটনেস ইস্যুজ, এসবের কারণে জাতীয় দল থেকে তিনি বারবার ঢুকে পড়েও আবারও বের হয়ে চলে আসছিলেন। ফেনীর এই ক্রিকেটার সাইফুদ্দিনের ডোমেস্টিক পারফরমেন্সেস কিন্তু আশা জাগানিয়া ছিল। তার বোলিংয়ের যে বৈচিত্র্য আছে, এবং সেই সাথে তিনি যে ইয়র্কার দিতে পারেন, সেটার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল এর ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে তাকে বারবার সমাদৃত করা হতো। তবে সাইফুদ্দিনের মূল যে শত্রু, সেটা হচ্ছে অফ ফর্ম এবং ইনজুরির সমস্যা। কয়েকদিন পরপরই সাইফুদ্দিন ইনজুরির কারণে দল থেকে বেরিয়ে যান, এবং তারপর যখন ফিরে আসেন আগের ছন্দে ফিরতেই তার এত সময় লেগে যায়, এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল ফিক্সচার্সগুলো এত জলদি ঘটতে থাকে যে সাইফুদ্দিন পরবর্তীতে জাতীয় দলে থিতু হওয়ার সুযোগটাই হারিয়ে ফেলেন। 2024-এ বাংলাদেশের 3 ফরম্যাটের নেতৃত্ব তুলে দেওয়া হয় নাজমুল হোসেন শান্তর উপর। নতুন এই নেতৃত্বের পেছনে নতুন খেলোয়াড়দেরকেও সুযোগ দেওয়ার একটা পরিকল্পনা নাজমুল হোসেন শান্ত করে ফেলেন, এবং সেই পরিকল্পনার মধ্যে সাইফুদ্দিনকে প্রাথমিকভাবে পরিকল্পনায় রাখা হয় না। তবে সাইফুদ্দিন ফিরে আসেন অন্য এক উপায়ে। যখন বাংলাদেশ 2025-এ এসে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন তত্ত্বে যাওয়ার চিন্তা ভাবনা করে, সেখানে টেস্ট ক্যাপ্টেন নাজমুল শান্তকে রেখে ওয়ানডে ক্যাপ্টেন্সি মেহেদী হাসান মিরাজকে দেওয়া হয়, এবং টি-20 ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন্সি দেওয়া হয় লিটন কুমার দাসকে বিশ্বকাপ 2026 পর্যন্ত। এবং সেই সুযোগে লিটন কুমার দাস তার পেস বোলিং অলরাউন্ডার কোটা পূরণ করার জন্য সাইফুদ্দিনকে আবারও ন্যাশনাল টিমের স্কোয়াডে আসার আমন্ত্রণটা জানান। টিম ম্যানেজমেন্টের সঙ্গে অনেক কথাবার্তার পর সাইফুদ্দিনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে সেই সময়ের ভেতরে তানজিম সাকিব তিনি নিজেকে অলরাউন্ডার ক্যাটাগরিতে প্রতিষ্ঠিত করা শুরু করে দিয়েছেন। তানজিম সাকিব মূলত একজন বোলার ছিলেন, 2020 অনূর্ধ্ব-19 ব্যাচের একজন ক্রিকেটার, এবং 2024-এর টি-20 বিশ্বকাপে বাংলাদেশের তাক লাগানো একজন পেস বোলিং অলরাউন্ডার। ব্যাট হাতে সেই বিশ্বকাপে খুব একটা ভালো পারফর্ম না করতে পারলেও বল হাতে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ পারফরমেন্স দিয়েছেন একাধিকবার। তানজিম সাকিব তার ভালো পারফরমেন্সের পুরস্কার পেয়ে গেছেন ওয়ানডে এবং টেস্ট টাঙ্গিনাতেও তার অভিষেকের মধ্য দিয়ে। এবং এই মুহূর্তে যদি পাকিস্তান সিরিজের আগে চিন্তা করা হতো, তাহলে অবশ্যই মোহাম্মদ সাইফুদ্দিনের থেকে তানজিম হাসান সাকিব অনেকটাই এগিয়ে ছিলেন তার পারফরমেন্স এবং দলের ভেতর তার কার্যকারিতার প্রমাণ তিনি রেখেছেন সেই হিসেবে। তবে সাইফুদ্দিন যখন দলে ফিরলেন, সুযোগের অপেক্ষায় তিনি ছিলেন কখন তিনি ম্যাচ পাবেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে সাইফুদ্দিন একটা ম্যাচ পেয়েছিলেন, এবং তারপর পাকিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজের শেষ টি-20 সাইফুদ্দিন সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিবের জায়গায়, এবং সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন সাইফুদ্দিন। 2টো উইকেট তুলেছেন মাত্র 28 রান খরচ করে তার বোলিং এফোর্টে। যদিও পাকিস্তান মিরপুরের এই কঠিন উইকেটেও 178 রান তুলে ফেলে, তারপর সাইফুদ্দিন যখন ব্যাট করতে নামেন তখন বাংলাদেশ ঘোরতর বিপদের মুখে রয়েছে, এবং 36 রানে 6টা উইকেট পড়ে যাওয়ার পর সাইফুদ্দিন যখন নামলেন, সেখান থেকে তিনি 34 বলে 35 রানের একটা কার্যকরী নক খেলে অপরাজিত থাকলেন। বাংলাদেশের হারের ব্যবধানটা কমিয়ে তিনি
রানের একটা পরাজয়ের পর মাথা উঁচু করেই ফিরেছেন নট আউট থেকে। একটা ফুল অলরাউন্ড পারফরমেন্স প্যাকেজ আমরা সাইফুদ্দিনের কাছ থেকে পেয়েছিলাম তৃতীয় T20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে, এবং একটা সম্পূর্ণ অলরাউন্ড পারফরমেন্স দিয়ে সাইফুদ্দিন নির্বাচকদের এবং ক্যাপ্টেনের নজর অবশ্যই কেড়েছেন। এবং সেটার কারণেই ম্যাচ শেষের পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের পর যখন প্রেস কনফারেন্সটা হয়, সেখানে ক্যাপ্টেন লিটন দাস বলেছেন সাইফুদ্দিনের পারফরমেন্সে তিনি সন্তুষ্ট এবং সামনের দিকেও সাইফুদ্দিনকে তিনি খুব গুরুত্বপূর্ণ একজন সদস্য হিসেবে তার স্কোয়াডে বিবেচনায় রাখতে চান। এবারে আপনারাই বলুন, সাইফুদ্দিন এবং তানজিম সাকিবের মধ্যে কাকে আপনাদের কাছে বেশি কার্যকরী পেস বোলিং অলরাউন্ডার মনে হচ্ছে বাংলাদেশের কনটেক্সটে, এবং যদি দুজনের মধ্যে একজনকে বাছাই করতে হয় তাহলে কাকে বাংলাদেশ নিয়ে যাবে এশিয়া কাপে এবং সামনের T20 ওয়ার্ল্ড কাপে? এই ধরনের চিন্তার খোরাক, এই ধরনের অ্যানালাইসিস আপনারা যদি আরো বেশি পেতে চান তাহলে অবশ্যই থাকবেন স্পোর্টস স্ক্যানারের সঙ্গে।